যখন কোনো অর্থনৈতিক সংকট আসে তখন সাধারণ মানুষের জীবনে কিন্তু বেশ বড় একটা ধাক্কা লাগে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই একই সংকট কিছু মানুষের জন্য মানে অতি ধনীদের জন্য সম্পদ আরও বাড়িয়ে তোলার একটা বিরাট সুযোগ হয়ে দাঁড়ায়। কিন্তু কিভাবে এটা সম্ভব? এমএফটিভি প্রেসের তথ্যের উপর ভিত্তি করে আজ আমরা এই অদ্ভুত ব্যাপারটাই একটু তলিয়ে দেখব। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ জটিল। যে সংকট লক্ষ লক্ষ মানুষের রাতের ঘুম কেড়ে নেয়, সেটাই কিভাবে হাতে গোনা কয়েকজনের জন্য একেবারে পোয়াবারো হয়ে ওঠে। চলুন এই অদ্ভুত সমীকরণটা একটু বোঝার চেষ্টা করি। স্ক্রিনে যে 220% সংখ্যাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা বড়সড় বিপদের সংকেত। ওয়ারেন বাফেটের নামে একটা জনপ্রিয় ইন্ডিকেটর আছে, যেটা বলে যে যখন স্টক মার্কেটের মোট মূল্য দেশের জিডিপির তুলনায় 150% বেশি হয়ে যায়, তখনই চিন্তার কারণ। আর আমেরিকার জন্য এই সংখ্যাটা এখন 220% পৌঁছে গেছে। মানে সোজা কথায় বাজারটা যেন একটা বেলুনের মতো ফুলে ফেপে উঠেছে, আর যে কোনো সময় ফেটে যেতে পারে। একটা বড় অর্থনৈতিক ঝড়ের পূর্বাভাস কিন্তু এটাই। তো প্রথম যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হলো, সূত্র অনুযায়ী ধনীরা সংকটকে ভয় পায় না, বরং বলা যেতে পারে তারা এটাকে একটা সুযোগ হিসেবে দেখে। তাদের কাছে এটা কোনো সমস্যা নয়, বরং একটা পরিকল্পিত সুযোগ। দেখুন, পুরো খেলাটাই হলো দেখার ভঙ্গির উপর। সাধারণ মানুষ যখন নিজেদের চাকরি, ব্যবসা বা জমানো টাকা বাঁচানোর জন্য হিমশিম খায়, অতি ধনীরা তখন এই সংকটকে একটা বিশাল ডিসকাউন্ট সেল হিসেবে দেখে। মানে যেখানে দেশের সেরা সম্পদগুলো, যেমন বড় বড় কোম্পানি বা দামি জমি, প্রায় জলের দরে কিনে নেওয়ার সুযোগ চলে আসে। আচ্ছা, তাহলে তারা ঠিক কিভাবে এই সুযোগটা কাজে লাগায়? সূত্র বলছে এর পেছনে মূলত 3টি গোপন কৌশল কাজ করে। আসুন প্রথমটা দিয়ে শুরু করা যাক। আর সেটা হলো, যখন সবকিছুর দাম হু হু করে পড়ে যায়, ঠিক তখনই কিনে নেওয়া। ব্যাপারটা সহজে বোঝার জন্য সূত্র একটা দারুণ উপমা দিয়েছে। ধরুন, একটা গ্রামে 1000 মানুষ থাকে। তাদের মধ্যে মাত্র 10 জনের কাছে জল ধরে রাখার জন্য বড় বড় পাত্র আছে। বাকি 990 জনের কাছে সেরকম কোনো ব্যবস্থাই নেই। এখন যখন গ্রামে জলের অভাব নেই, মানে জোয়ারের সময়, তখন ওই 10 জন চালাক লোক সব বাড়তি জল নিজেদের পাত্রে জমিয়ে নেয়। কিন্তু যখন ভাটার সময় আসে আর সারা গ্রামে জলের জন্য হাহাকার পড়ে যায়, তখন কি হয়? ঠিক ধরেছেন, তারা ওই জমানো জল বাকিদের কাছে অনেক চড়া দামে বিক্রি করতে শুরু করে। আর এর ফলে ধীরে ধীরে গ্রামের সমস্ত টাকা পয়সা ওই 10 জনের হাতেই চলে আসে। এই কথাটাতেই কিন্তু পুরো কৌশলের সারমর্ম লুকিয়ে আছে। অর্থনৈতিক সংকট হলো ওই ভাটার সময়, আর ধনীরা তখন নগদ টাকা নিয়ে একদম প্রস্তুত হয়ে বসে থাকে। তাদের লক্ষ্য একটাই, বাজার যেই মুহূর্তে পড়বে সঙ্গে সঙ্গে পানির দামে সবকিছু কিনে নেওয়া। এর মানে হলো, সাধারণ মানুষ যখন আর্থিক চাপে পড়ে, চাকরি হারিয়ে নিজেদের শেয়ার, বাড়ি বা ব্যবসা জলের দরে বিক্রি করতে বাধ্য হয়, ধনীরা ঠিক সেই সুযোগটাই লুফে নেয়। এভাবেই সম্পদ কিন্তু খুব সহজে এক হাত থেকে আর এক হাতে চলে যায়। এবার আসা যাক দ্বিতীয় গোপন কৌশলে, আর এটা কিন্তু আরও অবাক করার মতো। আর সেটা হলো ঋণ বা লোনের সুবিধা। সূত্র বলছে ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়মকানুন ধনী আর সাধারণ মানুষের জন্য নাকি একেবারেই আলাদা। এই স্লাইডটা দেখলেই বৈষম্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একজন সাধারণ মানুষ লোন নিতে গেলে তাকে 19% বা তারও বেশি সুদ দিতে হচ্ছে, সঙ্গে হাজারো নিয়মকানুন। আর অন্যদিকে একজন ধনী ব্যক্তি হয়তো 9% বা তারও কম সুদে বিশাল অঙ্কের টাকা লোন পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা সত্যিই অদ্ভুত, তাই না? সূত্রটা এটাকে একটা অদ্ভুত নাম দিয়েছে, প্রভু দাস সম্পর্ক। মানে আপনি যদি ছোটখাটো একটা লোন নেন, তাহলে ব্যাংক আপনার প্রভু আর আপনি তার দাস। কিন্তু আপনি যদি কয়েক হাজার কোটি টাকার লোন নেন, তখন পরিস্থিতি পুরো উল্টে যায়। তখন আপনিই হয়ে যান প্রভু আর ব্যাংক আপনার দাস। কারণ আপনার ব্যবসা যদি ডুবে যায়, তাহলে ব্যাংকও কিন্তু একটা বিরাট বিপদে পড়বে। আর এই সস্তায় পাওয়া লোন দিয়েই তারা আরও ধনী হতে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, ব্যাংক থেকে 6% সুদে টাকা ধার নিল, আর সেটা এমন কোথাও খাটালো যেখান থেকে 15% লাভ আসছে। মাঝখানে 9% লাভটা কিন্তু পুরোটাই পকেটে, মানে নিজের টাকা ছাড়াই টাকা বানানো। আর এখন আমরা দেখব 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে চতুর কৌশলটা। সেটা হলো কর বা ট্যাক্স এড়িয়ে চলার শিল্প। সূত্র বলছে আমাদের কর ব্যবস্থাটাই এমনভাবে বানানো হয়েছে যেটা ধনীদের জন্য আইন বাঁচিয়েই কর ফাঁকি দেওয়ার অনেক রাস্তা খুলে রেখেছে। এখানেও পার্থক্যটা দেখুন, একজন উচ্চ বেতনের চাকরিজীবী তার আয়ের 30 থেকে 45% পর্যন্ত ট্যাক্স দিয়ে দিচ্ছেন, আর অন্যদিকে একজন বিলিয়নিয়ার সিইও হয়তো কোনো বেতনই নিচ্ছেন না, ফলে তার আয়করও একেবারে নামমাত্র। তাহলে প্রশ্ন হলো, ওনারা চলেন কিভাবে? আচ্ছা, এর জন্য একটা 3 ধাপের পদ্ধতি আছে, আর এটা শুনলে অবাক হতে হয়।
প্রথমত, ওনারা বেতন নেন না, তার বদলে কোম্পানির শেয়ার নেন। দ্বিতীয়ত, সেই বিশাল অঙ্কের শেয়ার জামানত রেখে ব্যাংক থেকে খুব কম সুদে লোন নেন। আর তৃতীয়ত, সেই লোনের টাকা দিয়েই নিজেদের বিলাসবহুল জীবন চালান। আর যেহেতু এটা লোন, বেতন নয়, তাই এর ওপর কোনো আয়করও দিতে হয় না। ভাবা যায়? সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু 100% আইনি। সূত্র এখানেই প্রশ্নটা তুলেছে যে এই আইনগুলো কতটা নৈতিক। এগুলো কি এমনভাবে বানানো হয়েছে যা শুধু নির্দিষ্ট কিছু মানুষকে সুবিধা পাইয়ে দেয়? তো এই তিনটা কৌশলকে যদি আমরা একসাথে দেখি, তাহলে কি ছবিটা ফুটে ওঠে? ছবিটা হলো দুটো ভিন্ন সিস্টেমের। একটা সিস্টেম সাধারণ মানুষের জন্য, আর আরেকটা অতি ধনীদের জন্য। তাহলে সংক্ষেপে এই তিনটি কৌশলই হল সেই সিস্টেমের মূল চাবিকাঠি। সংকটের সময় সস্তায় সম্পদ কেনা, কম সুদে বিশাল অঙ্কের লোন পাওয়া আর আইন বাঁচিয়ে কর এড়িয়ে যাওয়া, এই চক্রটাই কিন্তু ধনীদের আরও ধনী বানিয়ে চলেছে। সূত্র এই ব্যবস্থাকে বলছে হাইপার ক্যাপিটালিজম বা উগ্র পুঁজিবাদ, যেখানে সবকিছুই শুধু লাভের জন্য। কিন্তু এর বিপরীতে তার একটা অন্যরকম ধারণার কথাও বলছে, যার নাম দিয়েছে আলোকিত সভ্যতা, যেখানে অর্থনীতির মূল লক্ষ্য হবে মানুষের ভালো থাকা, শুধু সম্পদ বাড়ানো নয়। এই বিকল্প ব্যবস্থার শক্তি বোঝানোর জন্য সূত্রটি একটি বেশ জোরালো দাবি করেছে। তারা বলছে, বিশ্বের মাত্র 100 জন ধনী ব্যক্তি যদি তাদের সম্পদের ওপর ভিত্তি করে শুধু 1 বছরের জন্য জাকাত দেন, তাহলে সেই বছর পৃথিবীতে নাকি কোনো মানুষ না খেয়ে থাকবে না বা চিকিৎসার অভাবে কষ্ট পাতে না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, যদি সম্পদকে এইভাবে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে জমা করার সমস্ত পদ্ধতি পুরোপুরি আইনি হয়, তাহলে আমাদের ভাবতে হবে এই খেলার নিয়মগুলো আসলে কাদের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে।